স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক শো। এই সময়ে আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে আজকে আলাপ করব এবং এই আলোচনা চলছেই। দুপক্ষের বক্তব্য এবং এই বক্তব্যের মধ্যে কিছু বিষয় স্পষ্ট হয়ে উঠছে যে নির্বাচনকে ঘিরে সংকট ঘনীভূত হচ্ছে। সমঝোতা, সংলাপ, বোঝাপড়া সেগুলোর কোনো নিদর্শন আপাতত দেখা যাচ্ছে না। তবে কিছু ইঙ্গিত আসছে যে সরকারি দল থেকে অভিযোগ করা হচ্ছে যে বিদেশিদের দ্বারা প্রভাবিত হয়ে এক ধরনের সরকার বা 111-এর মতো সরকার কায়েম করার জন্য চেষ্টা করছে বিএনপি। আবার বিএনপি বলছে যে মার্কিন ভিসা নীতির একটা প্রভাব পড়েছে, সরকার এতে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে। এই বিষয়গুলো নিয়ে প্রতিনিয়তই কথা হচ্ছে। এর মধ্যে আজকে চীনের একটি মন্তব্য এসেছে, দিনের শিরোনাম হয়ে এসেছে যে মার্কিন নিষেধাজ্ঞা ইস্যুতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের প্রতি চীন তাদের সমর্থনের কথা জানিয়েছে এবং সেটাকে স্বাগত জানিয়েছে। এবং তারা বলছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের মধ্যেই একটা আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে। এটিও এক ধরনের যে আন্তর্জাতিক পরিমণ্ডলে যে কৌশলগত পোলারাইজেশনগুলো নিয়ে আলোচনা হচ্ছে তার একটি সর্বশেষ একটি দৃষ্টান্ত। দিনের এটি একটি আলোচনার বিষয়, আজকে আমরা আলাপ করব। দিনের অন্যান্য শিরোনামগুলোর মধ্যে আছে যে শ্রম অধিকার সুরক্ষায় সোচ্চার একটি উন্নত দেশ বেশিরভাগ মৌলিক আইএলও সনদে স্বাক্ষর করেনি, সেটি বলেছেন প্রধানমন্ত্রী। তিনি বর্তমানে জেনেভা সফর করছেন। খালেদা জিয়াকে স্লো পয়জনিংয়ের অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মার্কিন ভিসা নীতিতে সরকারের কাঁপুনি শুরু হয়েছে সেটি তিনি দাবি করেছেন। খালেদা জিয়ার বিষয়টি অভ্যন্তরীণ বিষয় এবং এই বিদেশিদের হস্তক্ষেপ অভ্যন্তরীণ বিষয়ে যুক্তিযুক্ত নয়, এটি ওবায়দুল কাদের আজকে আবারও বলেছেন। চট্টগ্রামে বিএনপির সমাবেশ আসার পথে বেশ কয়েকটি স্থানে যুবলীগ এবং ছাত্রলীগের সাথে যুব দলের কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এগুলোই দিনের প্রধান খবর, কিন্তু আমরা আলাপ করব সমসাময়িক প্রসঙ্গগুলো নিয়ে। সেগুলো সবারই জানা, কিন্তু বুঝবার চেষ্টা করব যে এগুলো আসলে রাজনীতিতে কী ধরনের বার্তা বয়ে আনছে এবং সামনের দিনগুলো কেমন। শুরুতে অতিথিদের সঙ্গে পরিচিত হই। রয়েছেন সিনিয়র জার্নালিস্ট জনাব এম এ আজিজ, স্বাগত আপনাকে। রয়েছেন আওয়ামী লীগ নেতা জনাব রাশেক রহমান, স্বাগত আপনাকেও। শুরু করতে চাই জনাব এম এ আজিজ, আপনার কাছ থেকে শুরু করি। আসলে চীনের প্রসঙ্গটি পরে আসছি। এটিও একটা আঞ্চলিক যে জিও স্ট্র্যাটেজিক যে বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করি, যে পরাশক্তিগুলো কেন আমাদের প্রতি এত আগ্রহী বা আকৃষ্ট হচ্ছে, কেন তারা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে, পদক্ষেপ দিচ্ছে, আমাদের নির্বাচনকে ঘিরে কেন তাদের এত আগ্রহ, সেগুলো আমাদের প্রতিবেশী বা ডিস্ট্যান্ট প্রতিবেশী বা আরও দূরের প্রতিবেশী কেন, এই বিষয়গুলো আছে, আলাপ করব। কিন্তু আমরা অভ্যন্তরীণ যারা রাজনীতির যে পক্ষগুলো আছে, আওয়ামী লীগ এবং বিএনপি, প্রতিনিয়ত একই ধরনের বক্তব্য দিয়ে চলেছে। আসলে মানে এটার মধ্যে কি কোনো ভেরিয়েশন আছে বা থাকলেও আপনি কিছু খুঁজে পাচ্ছেন কি না দুই পক্ষের বক্তব্যের মধ্যে? ধন্যবাদ আপনাকে। আমি খুঁজে পাচ্ছি কিছু পার্থক্য। যেমন ইউএস ভিসা নীতি দেওয়ার পরে আমেরিকাকে আওয়ামী লীগ সরকারের পক্ষের মন্ত্রীরা, নেতারা যেভাবে আপনার বিষোদ্গার বা বকাবাজি যা প্রতিবাদ করতেন, এই ভাষার পরিবর্তন ঘটে গেছে। এবং বিরোধী দলের পক্ষ থেকেও কিন্তু ভাষার কিছু পরিবর্তন ঘটেছে। তো এই জন্য এখানে কিন্তু একটি জিনিস কিন্তু বলা যায় যে আমাদের দেশে অনেকেই বলেন যে আমাদের দেশের সামাজিক সূচকে প্রায় অনেক জায়গায় এগিয়ে গেছে, কিন্তু রাজনৈতিক সূচকে আমরা পিছিয়ে যাচ্ছি। সেই জন্যেই আমি বলছি যে ধরেন র্যাবে যখন নিষেধাজ্ঞা দিল আমেরিকা, তখন সাধারণ জনগণ হিসাবে আমি বলবো যে আমার আকাঙ্ক্ষার সাথে মিলল। কারণ র্যাবের সাথে পুলিশও কম্পিটিশানে কিন্তু ক্রসফায়ার করা শুরু করেছিল এবং একই কথা, ধরতে গেলেন, মাঝখানে পড়লেন, গুলি খেয়ে মারা গেলেন। কিন্তু যখন নিষেধাজ্ঞা দেয়া হলো, এখন কিন্তু ক্রসফায়ার অলমোস্ট বন্ধ। তা আমি তো চাই যে বিচারবিহীনভাবে কোনো মানুষকে হত্যা আমরা এটা চাই না। ওকে, তো তাহলে আমার আকাঙ্ক্ষার সাথে মিলল। হ্যাঁ, তেমনি
এই যে ইউএস ভিসা নীতি, এটা আমাদের জাতির জন্য কলঙ্ক। 52 বছর রক্ত দিয়ে দেশ স্বাধীন করলাম, অথচ আমাদের দেশে নিরপেক্ষ নির্বাচন হয় না, এ কারণে ইউএস ভিসা নীতি আরোপ করা হয়েছে। কিন্তু রাজনৈতিক নেতাদের মুখে কিন্তু পড়ে গেছে, তালা লেগে গেছে। এটা আমার আকাঙ্ক্ষার সাথে মিলেছে যে রাজনীতিবিদরা তো গণতান্ত্রিক কনসাল্টটা শিখতে হবে, অনুশীলন করতে হবে, কিন্তু আমাদের দেশে সেটি নাই। যেমন ধরেন, আমি আগেও বলেছি, এখনো বলি, যে আমরা দেশ স্বাধীন করলাম, যুদ্ধ করলাম, শুরুটা করলাম যতগুলি কারণ, তার ভিতরে প্রধান উপাদান হলো এক ব্যক্তি এক ভোট। আইয়ুব খানের মৌলিক গণতন্ত্রের বিরুদ্ধে আমরা পূর্ণাঙ্গ গণতন্ত্র চেয়েছি। কিন্তু আজকে গণতন্ত্র নিয়ে দেশের ভিতরে এবং বাইরে সবাই প্রশ্ন করে, দেশে প্রকৃত গণতন্ত্র নাই, বহুদলীয় গণতন্ত্র যাকে বলে। কেউ বলে অল্প গণতন্ত্র, কেউ বলে হাইব্রিড গণতন্ত্র, দিস অ্যান্ড দ্যাট। তো এখন এই যে নিরপেক্ষ নির্বাচন হচ্ছে গণতন্ত্রের একটা প্রধান উপাদান, আমরা সেই নির্বাচনটাই পলিটিশিয়ানরা করতে পারি। আপনার আরেকজন অতিথি আছে, তার কাছ থেকে একটু শুনে আসি যে নিরপেক্ষ নির্বাচনটাই হচ্ছে গিয়ে মুখ্য বিষয়। সেটি না হওয়ার কারণে এখন একটা লজ্জাজনকভাবে বিদেশিরা আমাদের উপর বিশেষ যুক্তরাষ্ট্র ভিসা নীতি দিয়েছে। এবং একই সঙ্গে যদি আপনি একটু শুরু করেন, অ্যাড্রেস করেন, সেটা হচ্ছে যে সরকারি দল নানা ধরনের বক্তব্য দিচ্ছে। তার মধ্যে জেনারেল সেক্রেটারি আওয়ামী লীগ, উনি বলছেন যে একটা 111-এর মতো একটা সরকার কায়েমের জন্য চেষ্টা করছে বিদেশিদের মাধ্যমে। এটা অনুমান করার কি কারণ? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, দেখেন, নির্বাচন তো আলোচনার মাঝে আছেই, কিন্তু আমি মনে করি যে নির্বাচন বা অন্য যে কোনো যাই কিছু আমরা আলাপ করছি না কেন, যেগুলো গণমাধ্যমে আসছে, এগুলো একটা ক্যামল ফ্লাজ ছাড়া আর কিছু না। আসলে মূল ব্যাপারটা হয়ে গেছে যে একটা অসমাপ্ত ঘটনাকে সমাপ্ত করার জন্যেই আজকে বিভিন্ন ধরনের বিশেষ তৎপরতা আপনি দেখছেন। কিভাবে? আপনি 2001 থেকে 2006 সালের 3টি ইনসিডেন্টের কথা আমি এখানে উল্লেখ করব। একটি হচ্ছে 2003 সালের জুন মাসে বগুড়ায় যখন 83 কেজি বিস্ফোরক পাওয়া গেল এবং 47,500 গুলি পাওয়া গেল, একই সাথে পাওয়া গিয়েছিল রকেট লঞ্চার এবং গ্রেনেড। সেখান থেকে একটু যদি আপনি সামনে এগিয়ে যান, তাহলে 2004 সালের এপ্রিল মাসে চট্টগ্রামে পাওয়া গেল 10 ট্রাক, বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র। আরেকটু আগিয়ে গেলে আপনি পাচ্ছেন 21শে আগস্টের গ্রেনেড হামলা, যেটা 2004 সালে হয়েছিল, যেখানে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। এই 3টি ঘটনা এই জন্য উল্লেখ করলাম যে এই 3টি ঘটনার যদি খুব সূক্ষ্মতম বিশ্লেষণে আপনি চলে যান, তাহলে সেখানে উলফা নেতা পরেশ জনাব তারেক জিয়ার আশ্রয়ে ছিলেন, এটা বেরিয়ে এসেছিল গণমাধ্যমে। বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল ব্যবহার করে ভারতেরই বিচ্ছিন্নতাবাদী শক্তি তারা বিভিন্নভাবে ভেতর থেকে একটা আশ্রয় বলুন, প্রশ্রয় বলুন, এই অস্ত্রের চালানগুলো পাচ্ছিল। এই কাজটি সমাপ্ত করতে পারেন নাই। কেন পারেন নাই? কারণ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন 2009 সালে সরকার গঠন করলেন, তখন বাংলাদেশকে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করা যায়, এটা সম্পূর্ণভাবে আমরা এই চক্রান্ত। আমি একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে যে এই কনসার্নগুলো, আপনি যে কনসার্নগুলো বলছেন, এই কনসার্নগুলো এই রিজিম, গত 3টি মানে কনজিকিউটিভ রিজিম তারা অ্যাড্রেস করেছে, এই সিকিউরিটি কনসার্নগুলো অ্যাড্রেস করেছে যেটা আপনি মেনশন করলেন। কিন্তু চ্যালেঞ্জ কি ওই আনরিজলভড ইস্যু, নাকি আজকের পলিটিক্যাল কনটেক্সটে চ্যালেঞ্জটা কি? আমি যখন বললাম যে অসমাপ্ত, তখন আপনি যদি শুনেন তাহলে পাবেন অসমাপ্ত কোন জায়গাটা। তো তাহলে কি হলো? আপনারাই সমাপ্ত করতে পারতেন সেই অসমাপ্ত চ্যাপ্টারগুলো। আমরা তো এটা সমাপ্ত হতে দিব না। আমি কি আমার প্রতিবেশী দেশের মধ্যে অস্থিরতা তৈরি করে বাংলাদেশ সহ করেছেন? না, আপনারা তো তাদের কনসার্ন অ্যালিভিয়েট করেছেন বলে দেন। নো, আমরা তারেক জিয়ার এই চক্রান্তকে নস্যাৎ করেছি, কথাটা পরিষ্কার। আপনারা হোয়াট ইউ আর ডুইং? আচ্ছা, বলছি, আমরা আঞ্চলিক স্থিতিশীলতা এবং শান্তি নিয়ে এসেছি। ওকে, কিন্তু আপনি আমাকে প্রশ্ন করেছেন এই যে তৎপরতাটা কেন, সেটা আমি আপনাকে বলার চেষ্টা করছি। যেহেতু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা থাকলে বাংলাদেশ আজকে $581 বিলিয়ন জিডিপির দেশ থেকে হয়তোবা অদূর ভবিষ্যতে 1000 অর্থাৎ $1 ট্রিলিয়ন জিডিপিতে রূপান্তরিত হবে,
এবং যেহেতু এই অপতৎপরতার কোনোদিন সফল করা যাবে না, যেহেতু নতুন যে মডেলটা বা হাইপোথিসিস যেটাকে বলা হয় একাডেমিক ভাষায়, সেটা হচ্ছে যে মায়ানমার থেকে আগত যে রোহিঙ্গা, তাদেরকেও ওই 2003-2004 সালের মতো যদি কিছু অস্ত্রশস্ত্র আপনি তুলে দেন, তাহলে মায়ানমার সহ তার আশেপাশের এলাকাটাকে অস্থিতিশীল করা যায়। আর এইদিকে আপনি যদি এই সুযোগ পান যে ভারতকেও আপনি একসাথে অস্থিতিশীল করবেন, তাহলে যেই গল্পটি আপনি শেষ করতে পারেন নাই 2001 থেকে 2006 অর্থাৎ বিএনপি জামাত সরকারের সময়, সেই গল্পটির আপনি উপসংহার টানতে পারবেন। এই গল্প আপনি শেষ করতে পারবেন কি পারবেন না, সেটা নিয়েই আজকের চ্যালেঞ্জ। সুতরাং মার্কিন ভিসা নীতি, চায়নার অ্যাম্বাসেডারের কথা, অথবা কোন একজন নেতার কথা বলছেন, মির্জা ফখরুল আলমগীর, দিস আর নট ইম্পর্টেন্ট ইস্যুস। এখানে আওয়ামী লীগ বিএনপি বড় কথা না, এখানে বড় কথা পৃথিবীর ভাগ্য কি হবে। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন জায়গায় যুদ্ধ হয়েছে, আপনি একটা জিনিস খেয়াল করবেন, মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান এর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল, অথচ লজ্জাস্করভাবে যেই তালেবানের বিরুদ্ধে যুদ্ধ করলো, সেই তালেবানের হাতেই কিন্তু সবকিছু দিয়ে চলে আসতে হলো। তার মানে কি? তার মানে রিজলভটা কার কতটুকু গভীর, কখন কে কি করে ঠিক নাই। বাট সো আমাদেরকে আমাদের স্বার্থটাকে বুঝে নিতে হবে, আমি সেই জায়গায় যাচ্ছি। ওকে, এবং আমি এক জায়গায় আজিজ ভাইয়ের সাথে একমত যে যারা মার্কিন ভিসা নিয়ে তিনি লাফালাফি করছেন, আসলে লজ্জার বিষয়। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা উনি দিবেন কি দিবেন না, এটা এখনো যেমন সত্য, এই মার্কিন ভিসা নীতি ঘোষণার আগেও এটাই সত্য ছিল। বাট ইম্পোজ করাটা তো এক ধরনের ইম্পোজ ডিসগ্রেস। করা সত্য ছিল, ইম্পোজ করা সত্য, এটা তো ডিসগ্রেসফুল। অবশ্যই ছিল, আমি তো একমত হলাম, এটা লজ্জাস্কর। বাট দিস ইজ নট আওয়ামী লীগ বিএনপি ইস্যু। আমাকে ভুল করছি? আওয়ামী লীগ বিএনপি ইস্যু এই কারণে আসছে না। বিকজ প্রশ্নটা হচ্ছে যে দে ওয়ান্ট, তারা যেভাবে হোক তাদের উদ্দেশ্য থাকতে পারে, বাট তারা তো পাবলিকলি তারা বলছে যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের পথে যে বাধাগুলো, ইম্পেডিমেন্টসগুলো যারা করছে, আপনি আমাকে they will be। ডেকেছেন আসল কারণটা বলার জন্য, পাবলিক কি ভাবছে বা কি ভাবা উচিত সেটার জন্য না, আমি সত্যটা বলবো, এই জন্য আমি এসেছি। আমি বলছি না, এটা তো রিলেটিভ। আপনি সত্য 1787 খ্রিস্টাব্দে বিল অফ রাইটস কংগ্রেসে আপনার কি বলে যে জেমস ম্যাডিসন নিয়ে এসেছিলেন। আপনি বিল অফ রাইটস যদি পড়েন, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতির যে পলিসির কথা বলছেন, প্রত্যেকটি কথা 1787তেই ওখানে লিপিবদ্ধ ছিল, এবং তখন থেকে ভিসা নীতি প্রত্যেকটা দেশের জন্য একইভাবে চলছে। এখানে দুষ্টামিটা বলবো না, এখানে কৌশলটা বলবো যে একটি বিদ্যমান ভিসা নীতির পাশে আপনি বাংলাদেশ শব্দটাকে যোগ করেছেন। এখানে কোনো কংগ্রেশনাল অ্যাক্ট নাই। আপনাকে আমি মনে করিয়ে দিতে চাই, ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসলেন, তিনি 16টা দেশের উপরে ট্রাভেল ব্যান দিয়েছিলেন, অর্থাৎ 16টি দেশ থেকে পর্যায়ক্রমে আমেরিকা আসতে পারবে না কেউ। কিন্তু যখনই সাংবিধানিক আদালত অর্থাৎ কনস্টিটিউশনাল কোর্টে গিয়ে চ্যালেঞ্জ করা হলো, উইদিন লেস দেন 5 minutes না, কিন্তু অল দিস ডিসিশনস ওয়্যার রিপিলড। না, কিন্তু এটাকে প্লে ডাউন করছেন যে এটা সিরিয়াস কিছু না, এটা সিরিয়াস কিছু না। কিন্তু যখন আবার ইম্পোজ করার সময় আপনি বললেন যে এটা বিএনপির উপরে, এটা বিএনপির জন্য দেওয়া হয়েছে। আমি প্লে ডাউন করছি না, আমি আমার জায়গায় খুব পরিষ্কার আছি। শুনেন, আমি বলছেন যে এটা রেগুলার একটা আইন, এর মধ্যে শুধু বাংলাদেশের নাম জড়িয়ে দিয়েছে। আমি পরিষ্কার কথা বলতে চাই, আমি আওয়ামী লীগের কর্মী হিসেবে জননেত্রী শেখ হাসিনার বক্তব্যকে এন্ডোর্স করি, সমর্থন করি, অনুসরণ করি। অন্য কারো বক্তব্য যদি আপনি আমাকে এখানে রিফিউট করতে বলেন, আমি সেটা করব না। রাইট। সুতরাং আমার জায়গায় খুব পরিষ্কার। আমি কি একটা লাইন বলতে পারবো নাকি না? হ্যাঁ, শেষ করুন। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে মার্কিন ভিসা নীতিও একইভাবে একটা ডিসক্রিমিনেট করছে, এবং অ্যাকর্ডিং টু ইউএস সংবিধান বা কনস্টিটিউশন, ভিসা ইজ এ প্রিভিলেজ, ইট ইজ নট এ রাইট অ্যান্ড ইট ইজ নট এ টুল টু পানিশ। অর্থাৎ ভিসা দিয়ে আপনি কাউকে শাস্তি দিতে পারবেন। জনাব এম এ আজিজ, ওবায়দুল কাদের সাহেবের ওই প্রসঙ্গটি আপনার কাছ থেকে জানতে চাই যে 111 টাইপের সরকার আনার প্ল্যান করছে যে বিদেশিদের সাহায্য নিয়ে বিএনপি, তাহলে এর আগে তো 111 সরকার এসেছিল, তখনও কি প্ল্যান করে কাউকে ক্ষমতায় আনার ওই এটার কাউন্টার হিসাবে যদি এই ওখানে বক্তব্য চলে একটা শব্দই কিন্তু বড় কথা, যে 111 আমাদের আন্দোলনের ফসল। এখানে একটা বা এটা ইঙ্গিতটা কি, মানে এটা হচ্ছে 111 কাউকে দোষ দিয়ে লাভ নাই, আনার চেষ্টা করতে তাও বলেও লাভ নাই। এই জায়গায় হচ্ছে রাজনীতিবিদ, আমাদের দেশের রাজনীতিবিদদের মানে দূরদর্শী চিন্তার অভাব। কি করলে কি ঘটবে এই চিন্তা রাজনীতিবিদরা করতে পারে না। যতগুলো এই দেশের মেজর ঘটনা ঘটছে, কোনোটাই রাজনীতিবিদরা হিসেব করতে পারে নাই। যতগুলো বঙ্গবন্ধু কিলিং থেকে শুরু করে কেউ আপনি দেখেন রাজনীতিবিদ হিসাব করতে পারে নাই। 111 রাজনৈতিক শূন্যতার কারণে আসছে, এখনো আমরা সেই দিকেই যাচ্ছি। এখানে অন্যরা একুজ করে তো লাভ নাই। আমার সমস্যা ভিসা নীতি জারি কেন, এই যে আপনি বললেন আমেরিকান রাষ্ট্রদূত, তার কাছে তো সবাই দেখা করছে,
জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি। তা সে হয়তো এক জায়গা প্রথম যখন ভিসা নীতি ঘোষণা করছে তখন আমেরিকান অ্যাম্বাসেডর 3জন পার্টিকে ব্রিফ করছে, প্রতিনিধিকে। এরপরে আলাদা আলাদাভাবে কিন্তু এদের সাথে কথা বলছে। কথা বললে হয়তো আমরা ভালো জানি না, কিন্তু ফর্মুলা তো দিছে, দিয়ে উনি চলে গেছে। উনি এখন স্টেট ডিপার্টমেন্টকে ব্রিফ করবেন, ব্রিফ করতে। ইতিমধ্যেও কিন্তু গার্মেন্টসের 21% কিন্তু ড্রপ করছে, আমাদের এক্সপোর্ট ড্রপ করে গেছে। তারপরে জাতিসংঘে আমাদের পিছনে যেতে পারবে না, এর জন্য 6 জন কিন্তু আবার দরখাস্ত দিয়েছে। বলবেন যে দরখাস্ত কি হয়? র্যাবের কারণে 1 বছর আগে, স্যাংশন হওয়ার 1 বছর আগে কিন্তু এরকম দরখাস্ত দিয়েছে, 1 বছর পরে কার্যকরী হয়েছে। তো সুতরাং ওই শিল্পটায় ঘরাস্য ঘষি মরিচের কামসারা, এখন আমরা তো মরিচ হয়ে গেছি বাংলাদেশের জনগণ। রাজনীতিবিদরা ক্ষমতায় যে গেলে হেই ভালো, যেন এরশাদের পতনের সময় 3 জোটের রূপরেখা করলো, এখন কেউ মানে না, কেউ আগে মানে নাই, আমি কেন মানবো? ব্যাপারটা এরকম। প্রতিশ্রুতি দিচ্ছে জনগণের কাছে, এখন কোনো পার্টি মানে না, বলে ও মানে নাই, আমি মানবো না। তো এখন রাজনীতিবিদরা এখন যা করছে, এখন তো বহুদলীয় গণতন্ত্রে আপনি আলোচনা করবেন না। এখন বলবে যে ও পাকিস্তানের পক্ষের লোক, ওর সাথে কি বসবো, ও অমক তমক, এগুলি বলবে। তো এখন দেশের যদি অর্ধেক লোক এরকম হয়, অর্ধেক লোক কি দেশে পরবাসী নাকি? তাদের সাথে আলোচনা হবে না? বহুদলীয় গণতন্ত্রের যেখানে সমস্যা, জনাব আজিজ, এই ধরনের বক্তব্যের মধ্যেও কি আপনি এক ধরনের রাজনৈতিক সুবিধাবাদের ভিত্তিতে এগুলো, এই স্টেটমেন্টগুলো আসে না? ধরেন আলোচনা করব না, বসবো না, আবার দেখা যায় যে সময়ে আলোচনা হয় বা প্রস্তাব দেওয়া হয় বা তাদেরকে এইভাবে অ্যাকোমোডেট করার জন্য সেই সম্ভাবনা আছে, বা জাতিসংঘ যদি মধ্যস্থতা করে তাহলে আলোচনা হতে পারে, এই মানে এইগুলো তো ঢুকে যায় আলাপ না। কিন্তু আমাদের একটি ইনসিডেন্ট ছাড়া, যেমন সুজাত সিং আসছে 2014 সালে, এরশাদকে সিএমএসে পাঠায় ইলেকশন করাই দিছে। এছাড়া বাইরে যে তারাঙ্ক, সার্নেনিয়ান, এরকম বাইরের জিমি কার্টার যারাই আলোচনা করছে, এবং আমাদের লোকাল লিডারও 2 জন প্রয়াত 2 নেতা বিএনপির, মান্নান ভূঁইয়া, এগুলো ফল দেয় নাই, ফাইনালি ফল দেয় নাই। এবারেও আপনার নেগোশিয়েটটা করছে, কিন্তু যতই বলেন নেগোশিয়েটটা করছে আমেরিকান রাষ্ট্রদূত করে গেছে। মেসেজটা কিন্তু তারা কি চায় দিয়ে গেছে, পেয়ে গেছে মেসেজ, আলোচনা হয়েছে, কিন্তু আলাদা আলাদাভাবে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে রাজনীতিবিদরা বসে এটা সলভ করা, তাহলে তো আর এই ভিসা নীতি থাকে না, সমস্যা থাকে না। কিন্তু আমরা যখনই আলোচনা করে এটা সমাধান করব না, এক পক্ষ বলবে নিরপেক্ষ নির্বাচন হবে, আপনারা আসেন, আর এক পক্ষ বলবে যে না, আপনার আন্ডারে নিরপেক্ষ নির্বাচন হবে না। এই যে অনাস্থা, এই অনাস্থার জায়গাটা দূর না হলে তো সমাধান হচ্ছে না। তো রাজনীতিবিদরা যদি এই সমস্যাটার সমাধান করে, তাহলে তো আর আমাদের কোনো সমস্যা থাকে না। জি, এটা আপনি অ্যাড্রেস করবেন জনাব রাশেক রহমান। কিন্তু একই সঙ্গে আপনি এর আগে বলছিলেন যে ইকোনমিক প্রোগ্রেসের কথা বলছিলেন, এই যে এটা আমাদের ইকোনমি সাইজ ট্রিলিয়নে যখন যাওয়ার কথা ভাবা হচ্ছে, কিন্তু দ্য রিয়েল পিকচার যদি আপনি একটু বিশ্লেষণ করেন যে এখন রিয়েল পিকচার যা, তাতে তো কেউ এত আস্থাশীল হচ্ছেন যে ট্রিলিয়ন তো অনেক দূরের কথা। ইনস্টেড অফ দ্যাট আমাদের রিজার্ভ ডিপ্লিট করছে, এবং আমরা ফরেন কারেন্সির অভাবে আমরা নানা ধরনের আমদানি করতে পারছি না, বা আমরা যেগুলো আমাদের পেমেন্ট করার কথা জরুরি সেগুলোও করতে পারছি না, এবং আমাদের অনেক ডেট সার্ভিসিং করতে হচ্ছে। সেই জায়গাগুলোতে আমরা একটা ক্রাইসিসে পড়তে যাচ্ছি বলে একটা পদধ্বনি শোনা যাচ্ছে। আচ্ছা, আমি আপনাকে ছোট ছোট কতগুলো পরিসংখ্যান দিয়ে এইটাকে অ্যাড্রেস করি, কারণ অত লম্বা সময় তো পাওয়া যাবে না। প্রথম কথা হচ্ছে, আজিজ ভাইয়ের শুরুর কথাটা একেবারে ভুল। বাংলাদেশের রপ্তানি পোশাক শিল্পর র্যাঙ্ক পৃথিবীতে 2য় সফলতম জায়গায় আছে, ছিল, এবং এখন যে ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে সেই জায়গাতেই থাকবে। সুতরাং 21% পড়ে গেছে, এটা সঠিক নয়, দিস ইজ নট কারেক্ট। এবং এটার সাথে মানে আমাদের গার্মেন্টসের প্রবৃদ্ধির যেই ব্যাপারটা, সেটার সাথে এই কিছুদিন আগে ঘোষিত ভিসা নীতির কোনো সম্পর্ক নাই। আমি ওনাকে রিকোয়েস্ট করবো এইভাবে না বলার জন্য, এটা অনুরোধ, উনি রাখবেন কি রাখবেন না। আমেরিকা 21% এক্সপোর্ট কমছে। আচ্ছা, গেল। এখন আপনি আমেরিকা এক্সপোর্ট একটা কোয়ার্টার ছাড়া বলতে পারবেন না, কারণ ভিসা নীতিটা ঘোষিত হয়েছে মাত্র 2 থেকে 3 সপ্তাহ আগে। সো আই ডোন্ট থিঙ্ক দিস ইজ এ ভেরি লজিক্যাল স্টেটমেন্ট। আপনি অন্য কোনো কারণে হতে পারে, অন্য কোনো কারণে হতে পারে, বাট তারপরেও যেটা বাস্তবতা সেটা হচ্ছে আন্তর্জাতিক যে জার্নালগুলোতে গার্মেন্টস শিল্পর প্রসপেক্ট নিয়ে প্রতিনিয়ত গবেষণা হয়, আমি একটু আগেই আবার চেক করে দেখলাম যে বাংলাদেশের এই মাসে অবস্থান হচ্ছে পৃথিবীর
দ্বিতীয় উচ্চতম না, জায়গায়। একটু just সুতরাং একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে কিন্তু এটা একটা পটেনশিয়াল রিস্ক থেকে যায় কিনা, আচ্ছা। যখন আমেরিকা ইজ নট হ্যাপি উইথ দ্য ইয়েতে। আমাকে তো একটা করে উত্তর দিতে হবে, আমি তো একসাথে সব উত্তর দিতে পারবো না, আমি সব আলোচনা করছি পেয়ে এখানে। যাবেন, আপনি সব পাবেন, আমাকে যদি বলতে দেন তাহলে পাবেন। হ্যাঁ, যেমন ধরেন আমি গার্মেন্টস এটা বললাম। এরপরটায় আমি আসি, এরপরটা যেটা হচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF এর যেই ভবিষ্যৎবাণী, সেটাকে আমরা মূল্য দিই। অর্থাৎ আমার ভবিষ্যৎবাণীর থেকে বা আজিজ ভাইয়ের ভবিষ্যৎবাণীর থেকে তার ভবিষ্যৎবাণীটা বেশি মূল্যায়ন করা হয়। সেই জায়গার থেকে ওয়ার্ল্ড ব্যাংক বা IMF অথবা ADB অথবা ইসলামিক ডেভেলপমেন্ট ফান্ডের কোনো অর্থনীতিবিদ বা অর্থনীতি নির্ভর কোনো প্রজেকশন বা কোনো গবেষণাপত্রে বাংলাদেশ ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে অন্যান্য দেশের সাথে তুলনায়, কম্প্যারিজনে, সেটা কিন্তু বলা হয়নি। ব্যাপারটা সিম্পল, সমস্ত বিশ্বে যদি অর্থনৈতিক মন্দা দেখা দেয় তাহলে অন্য আর 10টা দেশে যা হবে সেটার মতো কিছুটা কাছাকাছি হয়তো একটা এফেক্ট বাংলাদেশেও পড়তে পারে, কিন্তু বাংলাদেশ বিচ্ছিন্নভাবে ছিটকে পড়বে বা বিপদগ্রস্ত হবে এই ধরনের কোনো প্রজেকশন বলা হয় না। এটা এক। 2 নম্বর হচ্ছে, আপনি জানেন যে 2001 থেকে 2006 সালে আমাদের ফরেন কারেন্সি রিজার্ভের অ্যাভারেজ গড় ছিল $0.87 বিলিয়ন। সেই জায়গায় হ্যাঁ আমাদের $50 বিলিয়ন কাছাকাছি রিজার্ভ ছিল, সেখানে আমাদের কমে এখন হয়তো 30 বা 31 বিলিয়ন এসেছে। কিন্তু আন্তর্জাতিক কোনো দাতা সংস্থা, কোনো ঋণ প্রদানকারী সংস্থা অথবা কোনো অর্থনীতি নির্ভর সংস্থা কোনো প্রজেকশনে বলেন নাই যে এই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আমাদের জন্য সামনের না, দিকে যাওয়ার ক্ষেত্রে আমি বিপজ্জনক। একটু রিমাইন্ড করি আপনাকে, মুডিজ রেটিং কিন্তু ডিক্লাইন করেছে। মুডিজ রেটিং ডিক্লাইন করতে পারে। মুডিজ Net reserve 23 billion রেটিং ডিক্লাইন করার মানে এই না যে ইউ আর টার্নিং ইনটু আফগানিস্তান। মুডিজ রেটিং অনেক দেশে ডিক্লাইন করতে পারে। আপনি জানেন গত কয়েকদিন আগেই জো বাইডেন তার বক্তব্যে স্বীকার করেছেন যে ইনফ্লেশন ইজ এট এ হাই রেট, দ্য প্রাইস অফ গ্যাস মানে তেলের দাম আর মার্কিন যুক্তরাষ্ট্র অভ্যন্তরীণে বেড়ে গেছে। এর মানে এই না যে মার্কিন যুক্তরাষ্ট্র কালকে মুক্ত রূপে পড়ে যাচ্ছে। সুতরাং কয়েকটা সূচকের সাময়িক ওঠানামার কারণে বাংলাদেশ একেবারে ঝুঁকির সম্মুখীন, এটি একটি তলাবাহীন ঝুড়ি আবার হতে যাচ্ছে ইন্ডিকেশনের ভাষায়, এটা সঠিক নয়। আমি কি বলতে চাচ্ছি, যেটা আপনারা অনেকগুলো মেকানিজম খুঁজতেছেন, আপনারা মার্কিন ভিসা নীতির কথা বলছেন, আপনারা আলাপ আলোচনার কথা বলছেন। আমি বলতে চাইছি সব কিছুকে ছাপিয়ে দিয়ে মূল কারণটা হচ্ছে আঞ্চলিক স্থিতিশীলতা আমাদের এখানে থাকবে কি থাকবে না। সুতরাং বিএনপি ব্যাংক করছে, বিএনপি নির্ভর করছে কিছু আন্তর্জাতিক শক্তির উপরে যারা একটা স্টেট অফ অ্যানার্কি তৈরি করে ফেলতে পারে। তার মধ্যে দিয়ে বিএনপি বলি না, আমি বলি না মির্জা ফখরুল আলমগীর, আমি বলি তারেক জিয়া সাহেব আশা করছেন যে তার লিপসাটা চরিতার্থ হবে। সেখানে অবশ্যই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরাট বড় একটা দায়িত্ব আছে। বিএনপি কথা বলছেন, তখন পার্সোনাল অ্যাটাক করছেন। পার্সোনাল করো কেন, এটা দল, আমি দল নিয়ে কথা বলতে মির্জা ফখরুল ইসলামকে বাদ দিয়ে আপনি সিঙ্গেল একজন মানে আমাকে দল নিয়ে কথা বলতে না না দলকেই তো আমি দলের ভাইস চেয়ারম্যান মহাসচিবকে নিয়ে কথা বলতে পারি। Absolutely. আমি ব্যক্তিগতভাবে কি খেয়েছেন সেটা বলছি না, Absolutely. ওনার রাজনৈতিকভাবে কি করছেন সেটা বলছি, সেটা বলার সুযোগ আমার না, আছে। definitely. আমি বলতে চাইছি আওয়ামী লীগের সবচেয়ে বড় দায়িত্ব এখন, সবচেয়ে বড় আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনা, সেটা হচ্ছে কোনো অবস্থায় আর যাই হোক কারো কোনো চক্রান্ত যাতে সফল কাম না হয়, সেই জন্য ওনার নেতৃত্বটাই মূল। আমি মনে করি আমার এই কথাটা সকলে সাপোর্ট অ্যাট এনি কস্ট, এট এনি কস্ট না, বাংলাদেশকে পিকিয়ে দিয়ে না। যখন ইলেকশনের কথা, এটা ইলেকশনের বিষয় না, আমি ইলেকশন থেকে অনেক দূর চলে গেছি। ইলেকশন তো বাংলাদেশে অনেক হয়েছে। 2001 সালে একটা ইলেকশন হয়েছিল। 2001 সালের বিনিময়ে আপনি একটা অন্ধকার বাংলাদেশ পেয়েছিলেন, ধর্ষণের বাংলাদেশ পেয়েছিলেন, আপনি বোমাবাজির বাংলাদেশ পেয়েছিলেন, গ্রেনেড হামলার বাংলাদেশ পেয়েছিলেন। ইলেকশন ডাজন্ট সলভ দ্য প্রবলেম, ইলেকশন ইজ পার্ট অফ দ্য প্রবলেম। কিন্তু এখনকার বাস্তবতায় তো ইলেকশনই সবচেয়ে বড় সমস্যা। এখনকার বাস্তবতায় সঠিক কারণে সঠিকভাবে আপনি এটাকে সবাইকে উপলব্ধি করতে পারবেন না? আমি কি পারবো সেটা অন্য কথা। আমরা আজকে যা আলাপ করছি এখান থেকে বিন্দু বিন্দু করে জমে জমে একটা উপলব্ধির জায়গা হয়তোবা তৈরি হবে। এককভাবে কোনো উপলব্ধি তৈরি করার দায়িত্ব আমি কখনোই দিই না। কিন্তু সরকারও তো আপনার স্টেটমেন্টের সঙ্গে তো আমি শুধু বলতে চাই যে নামকা অবস্থায় একটা নির্বাচন করে ফেললেন আর হয়ে গেল, নো, দ্যাটস নট দ্য পয়েন্ট। পয়েন্ট হচ্ছে সমস্যাগুলোর মৌলিক যে জায়গা সেটাকে অ্যাড্রেস করে দিয়ে আপনি আসতে পারেন, তাহলে নির্বাচন করলেও সমস্যা সমাধান হবে, নির্বাচনের পরও সিগনিফিকেন্ট কিন্তু সবচেয়ে বড় কথা আমার কথা হচ্ছে যে এই সম্পূর্ণ যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে মূল নায়ক এবং মূল নাবিকের দায়িত্ব হচ্ছে জননেত্রী শেখ হাসিনা, এবং তিনি সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন, সঠিক দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ওকে, আমরা সম্প্রতি হয়ে যাওয়া কিছু ইলেকশনের নিয়ে আলাপ করব, কিন্তু এই প্রসঙ্গে আপনার কাছে লাস্ট মন্তব্য চাচ্ছি যে উনি বলছেন যে এমন কিছু স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট আছে যেগুলো আমাদেরকে
নিজেদেরকে সলভ করতে হবে দেশের স্বার্থ রক্ষার জন্য। সেখানে সবাই বিদেশিরা বা আমরা স্থানীয়ভাবে শুধু নির্বাচনকে কথা নিয়ে কথা বলছি, দিস ইজ নট দ্য অনলি আনসার টু রিজলভ অল দোজ আউটস্ট্যান্ডিং ইস্যুস যেগুলো ক্রিটিক্যালি মানে কি বলবো যে সিরিয়াসলি ইম্পর্টেন্ট ফর দ্য নেশন, যেটা উনি বোঝাতে চাচ্ছেন। নির্বাচন বহুদলীয় গণতন্ত্রে, ডেমোক্রেসিতে নির্বাচনের যে সংস্কৃতি, এটা যদি মনে মগজে উপলব্ধি করে তাহলে নির্বাচন ইজ অনলি সলিউশন। একটা নিরপেক্ষ নির্বাচন অ্যাকসেপ্ট করা এবং ওই কালচারকে, সংস্কৃতিকে অ্যাকসেপ্ট করা মানেই হচ্ছে আপনার সমঝোতা, রেসপেক্ট, একজন আরেকজনের প্রতি রেসপেক্ট, সব আসে। আপনি পশ্চিমা দেশে প্লুরালিজম, হ্যাঁ, 1000 কিলোমিটার দূর থেকে ইমেলে ভোট দিচ্ছে, ইমেলকে বিশ্বাস করে না, কিন্তু ওই রিসিভ করতেছে, ওকে বিশ্বাস করে। আর আমাদের দেশে বাক্সের পাশে দাঁড়ায় থেকেও একজন বিশ্বাস করে না। রাজনীতিবিদটা এত দূরে। সুতরাং আমি বলবো যে নির্বাচনের যে একদম কোর মানে উপাদানটা, এটাই তো রাজনীতিবিদরা বিশ্বাস করে না। অর্থাৎ নির্বাচনটাই হচ্ছে, ধরেন এই যে বললেন যে আমাকে ইলেকশন করলে আমাকে মানলো না, এটা তো নির্বাচনের কালচার হলো না, সংস্কৃতি হলো না। নির্বাচন আপনি ফেল করলে আইদার পার্টি নির্বাচন মানে না, এই জন্যই তো 111 আসে, এই জন্যই তো 111 দোষ দেয় 111-এর আইন করছে সংবিধানে। 111 আর মার্শাল আসলে সমস্যা হবে। আরে মার্শাল এসে তো কনস্টিটিউশন বুটের নিচে যাবে। এটা করে না, আইন করে সম্ভব? এটা আইন করে এটা স্টপ করা সম্ভব? মার্শাল এসে কি সংবিধান দেখে মার্শাল আসবে? মার্শাল ঠেকানোর একমাত্র কথা হচ্ছে ওই ডেমোক্রেটিক কালচার, সংস্কৃতি। এটা রাজনীতিবিদদের মানতে হবে পরিষ্কার। আর নাইলে হিটলার মুসলিনের মতো হয়ে যান, চীনের মতো হয়ে যান, ভিয়েতনামের মতো হয়ে যান, আপনার উত্তর কোরিয়ার মতো হয়ে যান। আচ্ছা, নির্বাচনের ডেমোক্রেসি রাজতন্ত্রের মতো হয়ে যান। কারণ ডেমোক্রেসি একমাত্র উন্নয়নের মাপকাঠি নয়, এটাও ঠিক। অনেক ডিক্টেটর দেশ তো উন্নত হচ্ছে না, চীন তো উন্নত হচ্ছে। এটা তো এখন তো সমাজতন্ত্রও না, এটাও ইয়েও না, স্বৈরতন্ত্রও না, এটা একটা আলাদা একটা জগৎ হয়ে গেছে। আগে তো মস্কোপন্থী, চীনাপন্থী ছিল। তো সুতরাং আমার কথা হলো যে চার্চিলের থিওরি অনুযায়ী যে হ্যাঁ, ডেমোক্রেসি খারাপ, তবে সব সিস্টেম ইজ দ্য বেটার, এবং আমরা এটা অনুসরণ করি। কারণ ওর জন্য আমরা রক্ত দিয়েছি, ওই জন্য আমরা স্বাধীনতা এনেছি। আমরা এটার প্র্যাকটিস এখনো করতেই পারলাম না। সুতরাং ওইটাই আমাদের হচ্ছে একেবারে কোর ডিমান্ড। ভেরি কোর অফ আমাদের মানে লিবারেশন ওয়ারের স্পিরিটের ভেরি কোর হচ্ছে যে প্লুরালিজম, গণতন্ত্র। এটা যদি স্যাক্রিফাইস হয়, সবার যদি অংশগ্রহণ না থাকে, নির্বাচনটা যদি গ্রহণযোগ্য না হয়, তাহলে আদার যে আপনি সংকটগুলোর কথা ইঙ্গিত করছেন, সেগুলো তো আসলে কালেকটিভলি না হলে তো সলভ করতে পারবেন না। আপনি বলি, বাংলাদেশে গুটি কয়েক যারা ইংরেজিতে খুব ভালো ইন্টারভিউ করতে পারেন, তার মধ্যে আপনি কিন্তু একজন। এবং একসাথে বাংলা, আমি আই এম ইয়োর ফ্যান, এই জন্য বলছি। এই যে একটু আগে আজিজ ভাই জেনে হোক বুঝোক যে হোক অকপট সত্য কথা বলেছেন। নির্বাচন যখন সংস্কৃতি হবে, তখন ওই নির্বাচন আপনায় কোনো সমাধান দিবে না। নির্বাচন যখন সংস্কৃতি হবে, তখন ওই নির্বাচন আপনায় সমাধান দিবে। বাংলাদেশের স্বাধীনতা যা বঙ্গবন্ধুর নেতৃত্ব হয়েছে, সেখানে যে প্লুরালিজমের কথা বলছেন, সেটা সংস্কৃতি, সেটা সংস্কৃতি নয়। অর্থাৎ বছরের একদিন আপনি গান গাবেন, তাইরে নাইরে নাই নাচবেন, মানুষ কিছু আনন্দ পাবে, ভুলে যাবে। আওয়ামী লীগের কাছে তো ওইটা কনসলিডেশনের আশা ছিল। আমি আসছি, সেই কনসলিডেশন তো আপনারা করছেন না। আমি কথাটা সাজিয়েছি তো, কথাটা খেয়ে আমাকে কথাটা বলতে দেন। হ্যাঁ, সো হোয়াট আই এম ট্রাইং টু টেল ইউ, সেটা হচ্ছে যে আপনি সকলকে নিয়ে নির্বাচন করবেন, এই বিষয়ে কোনো দ্বিমত নাই। গণতান্ত্রিক নির্বাচন হবে, সেখানেও কোনো দ্বিমত নাই। কিন্তু আপনি যখন স্যাডিস্ট হয়ে যাচ্ছেন ক্ষমতায় যাওয়ার জন্য, সেই জায়গাটাই হচ্ছে বিপদ। অর্থাৎ যে কোনো মূল্যে বাংলাদেশের যে কোনো স্বার্থকে বিকিয়ে দিয়ে আপনাকে ক্ষমতায় যেতে হবে। একটু আমাকে শেষ করুন। সেটা তো বলছে না। আমি অবশ্যই বলছি, এখানে তো মুখ দিয়ে বলা লাগবে না, আমি তো রিড করতে পারি। আপনি আমাকে এই জন্য এনেছেন। তো নেলসন ম্যান্ডেলাকে যখন আলাপ আলোচনা করার জন্যে তার জেল থেকে বের করে নিয়ে আসলো গোপনে, এনে সামনে কিছু পনির, উন্নত মানের চিজ এবং উন্নত মানের ওয়াইন দেওয়া হলো। সে বললো যে আই এম নট হিয়ার টু হ্যাভ দিস, আই এম হিয়ার টু হ্যাভ এ ডিসকাশন। এবং দীর্ঘদিন এই আলোচনা চলেছে, যতক্ষণ না পর্যন্ত সে মনে করে নাই যে তার মানুষ কৃষ্ণাঙ্গদের স্বার্থ সংরক্ষিত হবে, ততক্ষণ পর্যন্ত সে কোনো সমঝোতায় পৌঁছে নেই। তার মানে কি, যে ইফ ইউ আর কাউন্টিং ইয়োর ডেজ,
যে আমি কতদিনে নতুন করে কমিশন বাণিজ্য করতে পারবো, আমি কতদিন পরে মন্ত্রী হয়ে টেন্ডারবাজির থেকে পয়সা নিতে পারবো, আমি কতদিন পরে খাম্বা লিমিটেড করতে পারবো, তো কিন্তু কতদিন পরে আমি আবার পূর্ণিমাকে কাটাতে পারবো। তিনটা রেজিমে যে অভিযোগগুলো আসছে সেগুলোর উত্তর কি? আসছে সেটার উত্তর অথবা কি? কতদিন পরে আমি জেএমবি সহ অন্যান্য নিষিদ্ধ সংগঠনকে সামনে ঠেলে দিয়ে একটা ক্ষমতার ফ্যাসিলিটিসে থাকবো, এই জায়গাটা যদি আমরা থাকি। ওয়েল টেকেন। আমি প্রশ্নটা করি, ওয়েল আপনি এগুলো অভিযোগ আকারে বলেছেন, নিশ্চয়ই তার উত্তর দিবে, কিন্তু একই সঙ্গে আপনার এই যে কনজিকিউটিভ রেজিমগুলোতে যে অভিযোগগুলো আসছে এগুলো তো আপনি অ্যাড্রেস করছেন যে আমি অভিযোগ আকারে বলি না, এগুলো সত্য, এগুলো না, অভিযোগ তাহলে খণ্ডনের না, তাহলে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর প্রসঙ্গ আসছে, ডিসঅ্যাপিয়ারেন্সের প্রসঙ্গ আসছে। যে 3 বার ক্ষমতায় থাকার কারণে যেই সমস্যাগুলোর কথা আপনি বলছেন, সেই কথাগুলোকে খণ্ডন না করে আমি বলতে চাই, যেহেতু আপনি একটি বৃহৎ রাজনৈতিক দল এবং আপনার সাথে জামাতও আছে, সে স্বাধীনতার পক্ষে হোক বা বিপক্ষে হোক, আপনি খুবই সজোরে তীব্র নাগরিক অধিকার আন্দোলন গড়ে তুলতে পারতেন। দুঃখজনক বিষয় হলো যে রাজনীতির যে কোর, পৃথিবীর যে কোনো রাজনৈতিক দল, শুধু বাংলাদেশ না, এই যে এতগুলা দেশের কথা বললো, চলে যান না আমেরিকায়, চলে যান জাপানে, নাগরিক অধিকার আন্দোলন ছাড়া কোনো রাজনৈতিক দল কোনোদিন কোনো দেশের পরিস্থিতির উন্মেষ বা উন্নতি ঘটাতে একটু পারে প্রশ্ন করে আমি যাব। এখন আমরা আওয়ামী লীগ করি, জি। আমরা একাই বাংলাদেশের সবকিছু, সেটা তো কেউ বলছে না, কিন্তু এই যে টাইড, এই যে প্রবাহ ধারা, একটি ধারা তো ম্রিয়মান, মৃতপ্রায়, কারণ ওই ধারায় রাজনীতি নাই, ওই ধারায় নাগরিক অধিকার আন্দোলন নাই। আমি আজিজ ভাইকে আমাকে সমর্থন করতে বলি না না, কিন্তু আপনি নেলসন ম্যান্ডেলা, মানবেন। কিন্তু আপনি আপনার প্রশ্ন করার সুযোগ দেন। জি, জি। কিন্তু নেলসন ম্যান্ডেলা, আমি কয়েকটা বিষয় আসছে, নেলসন ম্যান্ডেলার উদাহরণ যখন দেন, নেলসন ম্যান্ডেলা তার পলিটিক্যাল যারা অ্যাডভাইসারি ছিল তাদেরকে কিভাবে ন্যাশনাল কনসলিডেশনের মধ্যে এনেছে, জি। ঐক্যমতের মধ্যে এনেছে, সেই জায়গার মধ্যে আওয়ামী লীগ বড় দল, তাদের মধ্যে যে গণতান্ত্রিক বা রাজনৈতিক সংস্কৃতির যে ঐতিহ্য সেটা ছিল, সেটার সঙ্গে কি সুবিচার করে তারা করতে পেরেছিল কিনা, আমি এত লম্বা উত্তর পাবো না। হ্যাঁ, একটি আমি বলে দিচ্ছি। আরেকটা ব্যাপার হচ্ছে যে আস্থার যখন প্রসঙ্গ আসে, নির্বাচনের যখন প্রসঙ্গ আসে, আপনি দেখেন যে চিফ ইলেকশন কমিশনার কি মন্তব্য করেছেন, উনি একজন তো এই ধরনের একটা প্রতিষ্ঠানের প্রধান যদি এই মন্তব্য করেন, তাহলে ওই নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখাটা, যারা অন্য প্লেয়ার যারা আছেন, যারা মাঠে খেলতে চান, তারা কতটা আস্থাশীল হবেন? প্রথম কথা হচ্ছে, নেলসন ম্যান্ডেলা শত চেষ্টা করেও তিনি অভিযোগটায় ব্যর্থ হয়েছেন, কারণ বর্তমান সাউথ আফ্রিকাকে যদি আপনি দেখেন, প্রসেস অফ রিকনসিলিয়েশন হ্যাজ ফেইলড। বর্তমান সাউথ আফ্রিকায় যারা শ্বেতাঙ্গ, তারা সাউথ আফ্রিকা ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে, তাদের প্রশাসনে কোনো জায়গা নেই, সরকার পরিচালনায় কোনো জায়গা নেই, আরও অনেক লম্বা আলাপ করা যেতে পারে। আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে কোনো অবস্থায় কোনো জায়গায় যদি তাড়াহুড়া হয়ে যায়, এটা বিশাল বিপর্যয় হতে পারে। আমি তার ভবিষ্যৎ দেখতে পারি না। তবে আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, আপনি যে আস্থার কথা বললেন, প্রথম কথা, ইলেকশন কমিশনের পক্ষ থেকে যদি কেউ আসে, আপনার উত্তরটা ভালো দিতে পারবেন না। আপনি তো পার্টি, আপনি প্লেয়ার, সবাই প্লেয়ার। আমি বলতে চাচ্ছি, গণতন্ত্র অভিযাত্রা এবং আবহধারাকে প্রতিষ্ঠিত করার জন্য সবচেয়ে বড় নিয়ামক এখন হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। সুতরাং এই যে ওনারা বারবার বলছেন না করবেন, আমি আসছি ওনাদের কথা অনুযায়ী, সেই জায়গা থেকে আমরা আওয়ামী লীগ সরকারকে ফেলে দিব, তত্ত্বাবধায়ক ছাড়া করব না, শেখ হাসিনা ছাড়া ইলেকশন হবে না, এইসব কথা যখন আপনি বলবেন, তখন আর আপনি এগোতে পারছেন না, আপনি আটকে যাচ্ছেন। আর নির্বাচন কমিশন নিয়ে কথা বলছেন, হ্যাঁ, নির্বাচন কমিশন নিশ্চয়ই টিএন সেশনের মতো শক্তিশালী তো না, সেটা অস্বীকার করি না, কিন্তু দে আর ডুইং এ গুড জব। প্রত্যেকটা নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে, তবে এই নির্বাচন ধারাকে আরো সুষ্ঠু করার দায়িত্ব আসলে বিএনপির ছিল, সেই দায়িত্বটা তারা পালন করছে। আমি বলছি, তারা খুবই চতুরতার সাথে বারবার প্রতিটা নির্বাচনকে যেভাবে প্রশ্নবিদ্ধ করেছিল, একইভাবে এই নির্বাচনগুলোকে প্রশ্নবিদ্ধ করতে চায় এবং করবে। সুতরাং সেই ক্ষেত্রে বেহেশত থেকেও যদি আপনি কাউকে এনে নির্বাচন কমিশনার বানান, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর ইউ টু বি হ্যাপি। একদম শেষ পর্যায়ে জনাব এম এ আজিজ, দুটো প্রসঙ্গ, একটি হচ্ছে যে শেখ হাসিনার উপর আস্থা রাখতে হবে, আরেকটি প্রসঙ্গ হচ্ছে যে নির্বাচন কমিশন ডুইং গুড জব, তাদেরকে সুযোগ দিতে হবে আরো। হ্যাঁ, ঠিক আছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী, আস্থা রাখতে হবে, তাহলে অন্য রাজনীতি, সব রাজনীতি বন্ধ করে দিতে হবে। উনি যদি একমাত্র আস্থাবান হন, তাহলে তো দেশের রাজনীতি, বহুদলীয় রাজনীতি থাকার দরকার নেই। হ্যাঁ, কারণ আপনি যেটা বলছেন প্লুরালিজম, বহুদলীয় গণতন্ত্রে বহুমত থাকবে। এখন কে এম হাসানকে কোন কালে ছাত্র দল করছিল, এই জন্য আমি মানি না, তাহলে শেখ হাসিনাকে বিরোধী দল কেন মানবে? উনি কি ছোট আওয়ামী লীগ? কেন মানবে? আর পরপর দুটি নির্বাচন হয়েছে, আপনি যেটা বললেন তারানকো একটা সমাধান করে দিছিল, সেই প্রেক্ষিতে কিন্তু প্রধানমন্ত্রীর সাথে ডক্টর কামাল হোসেনের টিম গিয়ে আলোচনা হয়েছে,
হওয়ার পরে 7 দিন পরে কথা থাকে নাই। এই জন্যই অনাস্থা সৃষ্টি হয়েছে। এখন তো কোনোভাবেই আর মানে প্রধানমন্ত্রীর কথায় আস্থা রাখছে না, যত বারবার বলতেছে নিরপেক্ষ নির্বাচন হবে, আস্থা নাই, আস্থার সংকট। এটা দূর করার দায়িত্ব উনি যেমন বললেন, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী সর্বময় ক্ষমতার অধিকারী বলা হয় দুইটা, এই দুইটাও আসলে প্রধানমন্ত্রীর নির্দেশেই হয়। তো সুতরাং তাকেই বিরোধী দল কি চায়, আমার কথা আন্তরিকভাবে তার সাথে তাদের ডেকে বৈঠক করতে হবে এবং তাদেরকে কনভিন্স করতে হবে যে হ্যাঁ নিরপেক্ষ নির্বাচন। তারা কনভিন্স হলে হবে, আর না হলে যে সিস্টেমে হয় সেই সিস্টেম করতে হবে না। কিন্তু এখন আসলে শুনেন, আমরা অ্যানালিসিসে না যাই, আমরা অনেক করেছি অ্যানালিসিস। এখন অবস্থা দেখে মনে হয় কি যে ধরেন জেনারেল সেক্রেটারি জনাব ওবায়দুল কাদের সময় একদমই নাই। উনি পত্রিকায় ইন্টারভিউ দিয়ে এক ধরনের ইঙ্গিত করলেন যে যদি আসে তাদেরকে 2014-এর মতো কিছু দেওয়া যেতে পারে, বাট পরে আবার চিন্তা করলেন যে এটা কথার কথা, প্রশ্ন আকারে আসলো। আবার আসলো যে প্রধানমন্ত্রী বললেন যে না, আমি বলেছি যে পার্লামেন্টের রিপ্রেজেন্টেটিভ যারা আছেন তাদের দিয়ে সরকার হতে পারে। আবার একজন বললেন যে হ্যাঁ আলোচনা কোনো বিকল্প নাই। আবার আরেকদিন বললেন যে কোনো আলোচনা হবে না। তারপরে আবার বলছেন যে আমির হোসেন আমন সাহেব বললেন যে জাতিসংঘ। মানে কিছু কি বোঝা যাচ্ছে যে না একদম সরকারের যে আগ্রহ নাই একেবারে, সেটা কি মনে হচ্ছে? না, প্রধান সরকারের মধ্যে অস্থিরতা কাজ করছে, আগ্রহ নাই না। দেখেন না, একজন এক কথা বললেই যখন এটার সারা জনমনে রিফ্লেকশনটা হয় অন্যরকম, তখন আবার কথা ঘুরায় ফেলে। একজন প্রবলেমটা কি তাহলে সরকারের সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে তারা এক সিদ্ধান্তে আসতে পারছে না। ওকে, আসতে পারছে না ভিসা নীতির কারণে। তারা মরাল প্রেসারে মানে কি করবে, হোয়াট টু ডু, তারা বুঝে উঠতে পারছে না। তাহলে প্রধান, আমি বলি যে গণতন্ত্রে যদি বিশ্বাসী করেন তাহলে আপনি বিরোধী দলকে ডাকেন, কথা বলেন, সমস্যার সমাধান করেন, না। আলোচনা। কিন্তু বিরোধী দল তো আবার বলছে যে তারা পদত্যাগের ঘোষণা ছাড়া, সংসদ বিলুপ্ত ছাড়া তারা কোনো আলোচনা, পদত্যাগের পদত্যাগের ঘোষণা ছাড়া না, বলছে যে আপনার নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের এজেন্ডা ছাড়া তারা আলোচনা যাবে না। কেন? সেই একটা নিয়ে আলোচনা এজেন্ডা না, তারা এটা চাচ্ছে আগে, দেন তারা একটাই দাবি যে এটাই হতে হবে, দেন তারা এটাও চাইতে পারে, বিরোধী দল চাইতে পারে, এটা তো অন্যায্য না। তবে আবার এটাও বলছে যে যদি তারা সিনসিয়ার হয়, লিখিতভাবে প্রস্তাব দেয় আলোচনার জন্য, জাতিসংঘ বলেন বা হোয়াট এভার ওয়ে, তাহলে তারা বিবেচনা করে দেখতে পারে। এটা ধরেন যে মাঠের বক্তব্য না, অন্যান্যের বক্তব্য। আচ্ছা, আমরা শেষ করি। দেখেন, বিএনপি যদি এটা দাবি করে যে মার্কিন ভিসা নীতিটা তাদের জন্য করা হয়েছে, তাইলেও তো নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। এখন আজিজ ভাইয়ের মাথায় আমি একটা পিস্তল ঠেকিয়ে যদি বলি, আজিজ ভাই এই ভোটটা ঠিক হয় নাই, ভোটটা ঠিক হওয়ার পরে উনি বলবে হ্যাঁ ভাই আপনি ঠিক বলছেন, ঠিক হয় নাই, তার মানে কি যে বিএনপিকে তার শব্দ চয়নও কিন্তু খুব আমি মনে করি খুব সতর্ক হতে হবে। কারণ ভিসা নীতি যদি তার জন্য তৈরি হয় তাহলে নিরপেক্ষতা থাকছে না, তো তাহলে কোনো একদিকে আপনি চলে যাচ্ছেন। এটা গেলে এক। 2 নম্বর হচ্ছে, আমি এটাও না, কিন্তু আমেরিকান ডোনাল্ড লু সাহেব এটা ব্যাখ্যা করেছেন যে বাংলাদেশের নির্বাচন ভালো হয়েছে মন্দ হয়েছে এটা জনগণ ঠিক করবে। শুনুন, আমি ডোনাল্ড লুর কথা যাব না, তো আমি বলছি বিএনপি কি বলছে। আপনি একটু আগে নিজেই তো বললেন বিএনপি বলছে, সরকার পক্ষ বলছে বিএনপি হেরে গেছে। একটু আগে আপনি বললেন বিএনপি বলছে জননেত্রী শেখ হাসিনা পদত্যাগ না করলে আমরা কোনো আলাপ আলোচনায় যাব না, আপনি বললেন না, পদত্যাগ নির্বাচনকারী সরকারের বিষয়, আপনি বললেন হ্যাঁ অ্যানাউন্সমেন্ট থাকতে হবে। বিএনপি কি বলছে সেটা তো আমি নিব। বিএনপি বলছে যে মার্কিন ভিসা নীতি তার জন্য তৈরি হয়েছে, আমি মানি না, তবে আমি বলছি যদি তার জন্য তৈরি হয়ে থাকে তাহলে তার নিরপেক্ষতা হলো না। আচ্ছা, 1। 2 নম্বর হচ্ছে, আদৌ মার্কিন ভিসা নীতি বিএনপির জন্য হয়েছে কিনা এটা লিটমাস টেস্ট হবে যদি জনাব তারেক জিয়া আগামী 1 মাস 2 মাসের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্লিংকেন সাহেবের সাথে দেখা করে আসতে পারে, অথবা ব্লিংকেন সাহেব লন্ডনে এসে এবং অনেক অ্যাসাইলাম সিকিং বড় বড় লিডার, হ্যাঁ সমাদৃত লিডার, তারা সারা বিশ্ব ঘুরেছেন, বড় বড় আপনি আলোচনা করছেন, আপনি পার্সন স্পেসিফিক আলাপ করছেন, দ্যাটস দ্য প্রবলেম। হ্যাঁ, মানে আলাপ করলে তো যে সামগ্রিক ভাই বলতে বলি যে এখন প্রাইম মিনিস্টারকে নিয়ে কথা বলে কালকে একটা মামলা হয়ে যাবে। আমি কিছু বলি নাই, না এই আর কি। আমি যদি এখন বলি যে মুসলিনি যে তার যে আদর্শ গণতন্ত্রের উপাদান নিয়ে স্বৈরতন্ত্র, এখন তো আমাদের দেশটা এইভাবে চলতেছে না, আমরা পার্সোনাল স্পেসিফিক আলাপ না করি, ওরা মাথার ভিতরে খালি তাহলে শেষ করি। আমার মনে একটু ভুল, পার্সোনাল স্পেসিফিক বলি নাই, আলোচনা শেষ করি। আমি বলতে যাচ্ছি যখন আপনি ক্লেম করবেন এটা আপনার জন্য করা, সেটা লিটমাস টেস্ট থাকবে, এইটুকুই। এই আজকে আর আলাপ এগোতে পারবো না, আলোচনা আসলে চলতে থাকবে, এটা আনএন্ডিং। নিশ্চয়ই আমরা এর মধ্য দিয়ে একটা সমঝোতার রাস্তা বা একটা ভালো মানে উত্তরণের পথ
খুঁজে পাবো। ধন্যবাদ জনাব রাশেক রহমান, ধন্যবাদ জনাব এম এ আজিজ। প্রিয় দর্শক, আজকের এই সময় এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনার এই অনুষ্ঠানটি অনলাইনে দেখতে পারেন, ভিজিট করুন NTPBD.com। এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট চাইলে আপনারা জেনে নিতে পারেন।